আমাদের আজকের গল্প সম্পর্ক, কলমে অরিন্দম নাথ। বুকের কাছে একটা জলের ফোঁটা আটকে গেছে। টাওয়াল দিয়ে সেটা মুছতে গিয়ে অর্চনার ডান হাতের কনুইটা প্রচণ্ড যন্ত্রণায় প্রায় অবশ হয়ে গেল। স্নান করে অনেক কষ্টে চুল আর গা মুছল অর্চনা। পিঠটা ভিজেছিল। বাঁ হাত ভালো চলে না তার। ব্যথার জন্য ডান হাত নাড়তেও পারছিল না। আজ ভোর রাতে মানুষের অত্যাচারটা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। বাথরুমের দেয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছিল অর্চনা। শরীরে নাড়া লাগায় জলের ফোঁটাটা সন্ধে নামার মতো গড়াতে শুরু করেছে। অর্চনার মনে হলো একটা একলা নৌকো খুব ধীরে ভেসে যাচ্ছে তটভূমির দিকে। নিজের শরীর অনেকদিন খুঁটিয়ে দেখেনি অর্চনা। উত্তর না মিললে অঙ্কের উপর উদাসীনতা আসার মতো কিছুটা বিতৃষ্ণায় নিজের ফলবিহীন শরীরটাকে এড়িয়ে চলে সে। প্রায় 5 বছর বিয়ে হয়েছে অর্চনার, কাগজ দেখে সম্বন্ধ করে। মানুষ এক সন্তান, বাবা নেই, মা আর ছেলের ছোট্ট সংসার। একটা বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টেন্টের চাকরি করে মানুষ। অর্চনা বাংলায় অনার্স। দেখতে খারাপ নয়। কলেজে বেশ কিছু ছেলে প্রেম করার চেষ্টাও করেছিল। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই কেটেছিল অর্চনার। বর হিসেবে মানুষকে খারাপ লাগেনি। দিনগুলো বেশ রঙিনই কাটছিল, কিন্তু আস্তে আস্তে সব সাদা কালো হয়ে গেল। অর্চনার শাশুড়ির বড় ছেলে ভাই ছিল। মানুষের ছেলেবেলার একই ঘটনা এতবার বলেছেন অর্চনাকে যে প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল তার। অর্চনাদের যৌথ পরিকল্পনা ছিল প্রথম 7-8 মাস উড়ে বেড়ানো, তারপর গঠনমূলক কিছু। সন্তান তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। বুড়ো হবার আগেই মানুষ হয়ে যায়। 6 মাসের মধ্যেই নিরাপত্তার ঘেরাটোপ সরিয়ে ফেলেছিল মানুষ। শরীরে মেঘ জমছে না দেখে অর্চনার মনে শীতের সন্ধে নেমে আসছিল। একদিন শুনল শাশুড়ি তার ঘরে বসেই পাড়ার এক মহিলাকে বলছেন, কি জানি বাবু, আমার ছেলের বউ বাজা কিনা। কানফান লাল হয়ে গিয়েছিল অর্চনার। অনেক কষ্টে সামলেছিল নিজেকে। আচমকা গোল খেয়ে গেল নামি দল, যেমন প্রাণপণ খেলতে থাকে। অর্চনাও সেই রাত্রিরে মানুষের সঙ্গে টোটাল ফুটবল খেলল। প্রত্যঙ্গগুলোকে অনুভূতির তুঙ্গে নিয়ে যেতে কোনো কার্পণ্য করল না। ঘাবড়ে গিয়েছিল মানুষ। বলেছিল, তোমরা মেয়েরা চাইলে এক নিমেষে পুরোটা নিংড়ে নিতে পারো। কিছুতেই কিছু হলো না। ধুধু মাঠের মতো নিষ্ফলা রয়ে গেল অর্চনার কোল। মানুষও তার মায়ের মতো অর্চনার দিকেই অভিযোগের আঙুল তুলল। সরাসরি একদিন মানুষকে জিজ্ঞেস করলো অর্চনা, তুমি কি আমার শরীরে কোনো কিছুর অভাব পাও? মানুষ জবাব দিল না। অর্চনা বলে চলল, কোন মেয়ে না মা হতে চায়? মানুষ বলে উঠল, কিন্তু মা হবার ক্ষমতা সবার থাকে না। এক ঝটকায় উঠে বসলো অর্চনা। বলল, কি বললে? তোমার কোনো ডিফেক্ট আছে, তাই আমাদের বাচ্চা হচ্ছে না? কি করে বুঝলে? সবাই বোঝে এটা। তোমার মা অলরেডি বাজা বলতে শুরু করে দিয়েছেন আমাকে। তুমিও তাতে গলা মেলালে। মানুষ বলে উঠল, তোমার কি মনে হয় তুমি ফিজিক্যালি ফিট? 100 বার। উত্তেজনায় চোখ মুখ লাল হয়ে গেল অর্চনার। আমার কোনো দোষ থাকতেই পারে না। চলো ডাক্তারের কাছে, প্রমাণ হয়ে যাক দোষ কার, তোমার না আমার। পৌরুষ বাঁচাতে খাটের উপর সোজা হয়ে বসলো মানুষ। খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো। তোমার তো উচিত মাথা নিচু করে থাকা। কেন মাথা নিচু করে থাকবো? তোমরা যা খুশি বলে যাবে আর আমাকে তা মেনে নিতে হবে? যা খুশি তাই বলা হচ্ছে না, যা ঠিক তাই বলছি। না, ঠিক নয়। বিনা দোষে আমার উপর অত্যাচার চালাচ্ছ তোমরা। অত্যাচার চালাচ্ছি? এর তার কাছে আমাকে বাজা বলে বেড়ানোটা অত্যাচার নয়? নিজের ছেলেরও যে দোষ থাকতে পারে, ভেবেছেন তা একবারও? নিরপেক্ষ হলে দুজনকেই ডাক্তারের কাছে যাবার পরামর্শ দিতেন। দিনরাত শুধু ছেলে আর ছেলে, পাগলি একটা। সেই রাতেই প্রথম বউয়ের গায়ে হাত তুলেছিল মানুষ। এরপর যতবারই প্রসঙ্গটা উঠেছে ততবারই
চলচ্চিত্রের মতো অর্চনাকে ঘিরে রেখেছে মানুষের অত্যাচার। সহ্য করতে না পেরে সে একদিন ছুটে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, জানিয়েছিল শাশুড়িকে। ফুলের গায়ে হাত বোলানোর মতো ছেলেকে মৃদু ধমক দিয়েছিল মা। মানসিকভাবে ক্রমশ ক্ষয়ে যাচ্ছিল অর্চনা। আরও অসহ্য লাগলো যখন মানুষের শরীরটা রাত্রিরে আছড়ে পড়ল তার উপর। বাধা দেবার অনেক চেষ্টা করেছে অর্চনা, পারেনি। অর্চনা পড়ে থেকেছে মাটির ঢেলার মতো। সহ্যের শেষ সীমায় পৌঁছে একদিন সুযোগ পেল অর্চনা। তার গায়ের নানা জায়গায় উল্কির মতো কালশিটের দাগ। দূর সম্পর্কের এক মামা এসেছিলেন অর্চনার শ্বশুরবাড়িতে তার সাথে দেখা করতে। ভাগ্নির অবস্থা দেখে তখনই মা ছেলেকে হাজতে পুড়ে দিতে চেয়েছিলেন। ক্ষমা টমা চেয়ে সে যাত্রা মানুষের মা নিজেদের বাঁচিয়ে নিলেন। কিছুদিনের মধ্যেই সক্ষমতার পরীক্ষা দিতে মানুষ আর অর্চনা যাবে ডাক্তারের কাছে। এই শর্তেই ছাড়া পেল তারা। অনেক কিছু টেস্ট হলো দুজনের, বেশ কিছুদিন ধরে, কিন্তু রিপোর্ট জানতে পারল না অর্চনা। বউকে কোনো রিপোর্ট দেখায়নি মানুষ। অনেক বলেছে অর্চনা, দেয়নি, দেবে বলে কাটিয়ে গেছে মানুষ। অর্চনা একদিন নিজেই যাবে ভেবেছিল ওই ডায়াগনস্টিক সেন্টারে, যেতে পারল না। বাড়ি থেকে তার একা বাইরে যাওয়া বন্ধ করে দিল মানুষ। পাহারাদার থাকলেও তার শাশুড়ি। মানুষের শারীরিক চাহিদা একই রকম রয়ে গেছে। গায়ের উপর থেকে মানুষের সঙ্গমলিপ্সু শরীরটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এক রাতে বলেছিল অর্চনা, মূঢ়ত্ব নেই, নপুংসক। আবার মার খেয়েছিল অর্চনা সেই রাতে। এরকমই গড়াচ্ছিল অর্চনার জীবন। প্রতিবন্ধীকে সিট ছেড়ে দেবার মতো রাতের কিছুটা সময় মানুষকে করুণা করত সে। তার মনে হতো গড়ার চেয়ে শুধু স্ফলনেই বোধহয় আনন্দ পায় ছেলেরা। কাল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল অর্চনার। মুখের উপর গরম নিঃশ্বাসের ছোঁয়াপে চমকে গিয়েছিল প্রথমে। তারপরে বুঝল মানুষের মুখ দিশাহীন ঘুরে বেড়াচ্ছে তার শরীরের অলিতে গলিতে। বাধা দিতে গিয়ে ভালোই ধস্তাধস্তি হলো দুজনের। হাঁপাতে হাঁপাতে বলল অর্চনা, তোমার যা ইচ্ছে তাই করবে, আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই। ফুঁসে উঠেছিল অর্চনা, দেখি আজ কী রকম করতে পারো। নাছর বান্তা মানুষের গালে কামড়ে দিয়েছিল অর্চনা। একটু আলগা হতেই নিজের পা দুটো গুটিয়ে মানুষের তলপেটে গোত্তা মেরেছিল অর্চনা। মানুষ গড়িয়ে যেতেই লাফ মেরে খাট থেকে নেমে পড়েছিল। মানুষ যখন নাগাল পেল অর্চনার, খ্যাপা কুকুরের মতো লাগছিল তাকে। এলো পাথারি কিল চড়ের পর যখন ভোর হলো, তখন এলিয়ে পড়েছে অর্চনা। ঘুম ফ্রক ছিঁড়ে গেছে, চড়ের চিহ্ন লাল করে দিয়েছে গাল। হাত মুচকে দেওয়ায় ডান হাত অসাড় হয়ে পড়েছে শরীরের পাশে। হঠাৎ কল দিয়ে জল পড়ার আওয়াজ হলো। মিউনিসিপ্যালিটির জল এলো। চৌবাচ্চার ধরে রাখা জলে স্নান করে ফ্রেশ লাগছে অর্চনার। মনস্থির করে ফেলেছে সে, আর নয়, আজই বাড়ি ছেড়ে চলে যাবে। কোথায় যাবে জানে না, তবে জানে যেতেই হবে। বাপের বাড়িতে গেলে মা খুব চিন্তায় পড়ে যাবে। বয়স হয়েছে মায়ের, এসবের মধ্যেই তাকে রাখা ঠিক না। মানুষ অফিস থেকে ফেরার আগেই বেরোতে হবে। শাশুড়ি বিকেলে কোথায় যেন যাবে বলছিল কাল। রান্নার মাসিকে একটু আসছি বলে কৈফতহীন হয়ে বেরিয়ে যাবে অর্চনা। রাত্রির প্রত্যক্ষ উচ্চারণ এর আগে শেখেনি অর্চনা। পড়েছে আলোর অনুবাদে। গন্তব্যহীন পথে চলতে চলতে আজ প্রথম অন্ধকার চিনল সে। মায়ের শরীরের কথা ভেবে বাপের বাড়ি যাবে না ঠিক করেছে অর্চনা। বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারে না মা। রাত দিনের লোক আছে একটা, সেই দেখাশোনা করে। হাতে গুনে বলে দিতে পারে অর্চনা তার শ্বশুর বাড়িতে মা কবার এসেছে। বাপের বাড়ির অসেতু বন্ধনই মানুষদের এতটা বেপরোয়া করেছে। ওরা ধরেই নিয়েছিল মেয়েটার যাবার কোনো জায়গাই নেই। দিদির বাড়ি যাওয়াই ঠিক করলো অর্চনা। শ্রীরামপুরে থাকে। হাওড়া থেকে ট্রেনে ৮ ঘন্টা। দেবুদা খুব ভালো, নিজের বোনের মতো দেখে অর্চনাকে। দিদিদের কিছুই বলেনি এতদিন, সংকোচ কাজ করছিল। ঠিক করছে হাওড়া স্টেশন। ট্রেনের গণ্ডগোল, কোথায় যেন
ওভারহেড তার ছিঁড়েছে। কি করবে বুঝতে পারল না অর্চনা। বাসে গেলে অনেক ঘুরতে হবে, ট্যাক্সি নিলে অনেক খরচ। অত টাকা নেই ওর কাছে। সামান্য যা জমিয়েছিল সেটুকুই সম্বল। মাথা ধরেছে খুব। চা খাওয়া হয়নি। কিছু শাড়ি, ব্লাউজ, সায়া, ম্যাক্সি নিতে নিতেই বিয়েতে বন্ধুদের দেওয়া ট্রাভেল ব্যাগ ভর্তি। রান্নার লোক জিজ্ঞেস করেছিল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কিছু কেনাকাটা আছে, পুজো আসছে না বলে ম্যানেজ দিয়েছে অর্চনা। উত্তেজনা কমেছে একটু। একটাই আফসোস, তার শরীর যে ত্রুটিমুক্ত সেটা প্রমাণ করে আসা হলো না। মাঝবয়সী এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, আপনি কি মেন লাইনে যাবেন? অবাক হলো অর্চনা। বুঝতে পেরে ভদ্রলোক বললেন, আমি শেওড়াফুলি যাব। একদিকের কয়েকজন হলে শেয়ার ট্যাক্সিতে চলে যাওয়া যায়, টাকা কম লাগবে। ট্রেনের গন্ডগোল যে কখন মিটবে কিছু বলছে না তো। লোকটার পাশে কম বয়সী একটা ছেলে দাঁড়িয়েছিল। বলে উঠল, আমি কন্যাগড়, শেয়ারে যেতে পারি। মাথা কীরকম ফাঁকা হয়ে গেছে অর্চনার। কিছু বলল না। ব্যাগটা আঁকড়ে ধরে ভদ্রলোকের দিকে চেয়ে মাথা নেড়ে না জানালো। লোক দুজন চলেও গেল। ঘড়ি দেখল অর্চনা, বেশ রাত হয়ে গেছে। মানুষ এতক্ষণে ফিরে এসেছে অফিস থেকে। মানুষের মুখ মনে পড়তেই রাগটা ফিরে এলো শরীরে। তখনই অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেন চালু হতে এখনও কিছু দেরি হবে। আর দেরি করল না অর্চনা। লোক দুটো এগিয়ে গিয়েছিল। জোর পায়ে হেঁটে তাদের ধরে ফেলল সে। বলল, আমি শ্রীরামপুর যাব। কম বয়সী ছেলেটা ড্রাইভারের পাশে বসেছে। পিছনে অর্চনা সেই ভদ্রলোক। ভিড়ের রাস্তা ছড়িয়ে একটু ফাঁকায় যাচ্ছে গাড়ি, বেশ জোরেই যাচ্ছে। জানলা দিয়ে হাওয়া লাগছে চোখে মুখে। কাল রাত্রিরে একদম ঘুম হয়নি। জেগে থাকার আপ্রাণ চেষ্টা করেও সেই হাওয়ায় ঘুমিয়ে পড়ল অর্চনা। প্রথমে ভেবেছিল স্বপ্ন, তারপর ধড়মড় করে সোজা হয়ে বসতে গেল। পারল না। সেই ভদ্রলোকের হাতের বেড়ে আটকে রয়েছে তার শরীর। এদিক ওদিক তাকালো অর্চনা। কম বয়সী ছেলেটা দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অর্চনা জানতে চাইল, ট্যাক্সিটা? লোকটি বলল, চলে গেছে, আপনার ভাড়া দিয়ে দিয়েছি। অর্চনার সারা শরীর জুড়ে পোকার মতো হেঁটে বেড়াচ্ছে লোকটার হাত। ততক্ষণে বুঝতে পেরেছে অর্চনা যে তার গায়ে এক ফোঁটা সুতো নেই। বাধা দেবার যত রকম উপায় আছে একে একে সবই চেষ্টা করলো অর্চনা। কিন্তু মাঝবয়সী লোকটির গায়ে জোরের কাছে তার সব চেষ্টা ব্যর্থ হলো। বেশ কিছুক্ষণ অর্চনার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে গেল। আর সেই চরম মুহূর্তে লজ্জা ঘেন্নায় চোখ বুজে রইল সে। লালায় থুতুতে মুখ ভর্তি নিয়ে সে শুধু বুঝতে পারল একটা কিছু ভিতরে ঢুকে তার শরীরটাকে নর্দমা বানিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলল অর্চনা। জ্ঞান ফিরতেই নিজের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল অর্চনা। সকাল তখন তার সারা গায়ে লুটিয়ে পড়েছে। খোলা বিরাট মাঠের মধ্যে এক ভাঙাচোরা বাড়ি, কপাটবিহীন জানলা দুটো। দরজার অবস্থাও একই রকম। সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা। অনেক কষ্টে উঠে বসল সে। মেঝের ধুলোবালি কোলাজের মতো লেপ্টে আছে শরীরের এখানে ওখানে। মাঠ দিয়ে একটু দূরে দুজন দোহাতি মেয়ে যাচ্ছিল। পরে জেনেছে অর্চনা ওরা ইটভাটিতে কাজে যাচ্ছিল। পরিত্যক্ত ঘরের মধ্যে তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে আর তার হাত নাড়া দেখতে পেয়ে এগিয়ে এলো তারা। সংকোচে গুটিয়ে বসলো অর্চনা। মেয়ে দুটি তাকে যেন বাঁচালো। কানা ভাঙা একটা বাটি করে কোত্থেকে জল এনে খাওয়ালো তাকে, চোখে মুখে ছিটিয়ে দিল। অর্চনার কথা শুনে তন্ন তন্ন করে চারপাশে খুঁজলো তার ব্যাগ। শেষে কিছুটা দূরে একটা ঝোপের ধারে পাওয়া গেল ব্যাগটা। ঠোঁট মুখ জ্বলে যাচ্ছিল অর্চনার, গা ঘিন ঘিন করছিল প্রচণ্ড। মেয়ে দুটোই তাকে ধরে নিয়ে গেল কাছের এক পুকুরে। চারপাশে লোকালয় না থাকায় উটকো কোনো কৌতূহল উকি মারল না। অনেকক্ষণ ধরে স্নান করলো অর্চনা। একটি মেয়ে মাটি ঘষে ঘষে পরিষ্কার করে দিল অর্চনার সারা গা হাত পা। অর্চনার শরীর একটু জোড়ালো যেন। ব্যাগ থেকে একটা শাড়ি বের করে পরল অর্চনা। পরনের ছেঁড়া শাড়িটা, যেটা দিয়ে কোনো মতে ঢাকা ছিল তার শরীর,
ফেলে দিল ঘরের বাইরে। চিরুনি ছিল ব্যাগে, ভালো করে তার চুল আঁচড়ে দিল একজন। শরীর একটু থিতু হতে চিন্তা শুরু হলো অর্চনার। এবার কি করবে সে? গোটা ব্যাপারটা রাতের অন্ধকারে নির্জনে ঘটেছে বলে পুলিশে জানাজানি হবে কিনা ভাবতে থাকলো। পুলিশে গেলে অনেক জলঘোলা হবে, জানাজানি হবে ব্যাপারটা। দিদির বাড়িতে এই অবস্থায় যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারল না অর্চনা। যদি বুঝে ফেলে দিদি, অন্য কোথাও যাবার জায়গাও তো নেই আর। একবার ভাবলো শ্বশুরবাড়ি ফিরে যায়, কিন্তু চিন্তাটা পদ্মপাতায় জলের মতো গড়িয়ে গেল মুহূর্তে। তাকে দেখে কীরকম মনে হচ্ছে বোঝার জন্য একটা আয়না খুঁজল অর্চনা। সেই সম্ভাবনা নেই দেখে চুলে মুখে হাত বুলিয়ে আন্দাজ করতে চেষ্টা করলো। মেয়ে দুটি অনেকবার জিজ্ঞেস করেছে অর্চনার বাড়ি কোথায়। স্পষ্ট করে কিছু বলেনি অর্চনা, তবে কি ঘটেছে তার শরীরের উপর সেটা সহজেই ধরা পড়েছে দুটি মেয়ের চোখে। অনেক আলো আঁধারি চিন্তার পর দিদির ওখানেই যাওয়া মনস্থ করলো অর্চনা। অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু গল্প বানিয়ে নিলেই হবে। এই ভাঙা বাড়ির বিভীষিকার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করলো না অর্চনা। অ্যাক্সিডেন্টের গল্প মোটামুটি বিশ্বাস করে নিল দিদিরাও। ট্রেনের গন্ডগোল দেখে ট্যাক্সিতে আসছিল, ট্রাকের সাথে ধাক্কা লেগেছে। কিন্তু অর্চনার একা দিদির বাড়ি আসার ব্যাপারে সন্দেহ হলো তাদের, যে বাড়িতে কিছু হয়েছে নিশ্চয়ই। না না বলেও এড়াতে পারল না অর্চনা। অগত্যা শ্বশুর বাড়ির ব্যাপার বলতেই হলো দিদিদের। দিদি কেঁদে ফেলল, দেবুদা গম্ভীর হয়ে গেল। সমাধান সূত্র বের করতে করতেই দিন গড়িয়ে যেতে লাগলো। দেবুদাই একদিন ফোন করে অর্চনা শ্বশুর বাড়িতে জানিয়ে দিল যে তাদের বাড়িতে আছে অর্চনা। অর্চনাকে না জানিয়ে ফোনটা করেছিল, কোনো রকম ঝামেলা যাতে পরে না হয় সেটা এড়ানোর জন্য। মানস শ্বশুর বাড়িতে গিয়েছিল অর্চনার খোঁজে। ভাগ্য ভালো অর্চনার মাকে ব্যাপারটা কিছু জানায়নি। একটা কাজে এসেছিল ওদিকে, তাই শাশুড়ির খোঁজ নিয়ে গেল, জাতীয় কথাই বলেছে। দেবুদার ফোনে যখন জানতে পারলো মানুষরা যে অর্চনা এখানে আছে, তখন ফোঁস করে উঠল। দু চার কথা শুনিয়ে দিল দেবুদাকে। আপনারা কি রকম মানুষ, একা গেছে দেখে সন্দেহ করলেন না কিছু? সঙ্গে সঙ্গে ফোন করলেন না আমাদের? জানতে চাইলেন না কিছু? দেবুদা আসতে বলেছিলেন মানুষকে, মানুষ আসেনি। বউ নিজের ইচ্ছেতে দিদির বাড়ি চলে গেছে, এই ঘটনায় তার পৌরুষ হোঁচট খেয়েছে। ভীষণ অপমান বলে মনে হয়েছে। অর্চনা কিন্তু বদলে যেতে লাগলো। একটা বড় বিপর্যয়ের কাছে ছোট ছোট দুঃখ যেমন নতজানু হয়ে যায়, তেমনি একলা মুহূর্তে মানুষের অত্যাচারকে ধাক্কা মেরে সরিয়ে দিতে লাগলো ট্যাক্সির সেই লোকটা, সেই পশুটা। রাত্রিরে ঘুম আসে না অর্চনার, আসলেও ভেঙে ভেঙে যায়। ভীষণ ভয় করে অর্চনার, কি করবে বুঝতে পারে না কিছু। দিদি একদিন মাকে দেখতে গিয়েছিল, তখনই শুনেছে মানুষদের একদিন ওখানে আসার কথা। নিজের জীবন শেষ করে দেবার নানা রকম উপায় যখন ভাবছে অর্চনা, তখনই একদিন আচমকা খেয়াল করলো এই প্রথম পিরিয়ড মিস করলো সে। ভয় কুঁকড়ে গেল সে। দিদির বাড়িতে নয় নয় করে কয়েক মাস হয়ে গেল, মানুষ আসেনি, ফোনও করেনি। অর্চনার কেবলই মনে হতে লাগলো কিছু একটা ঘটতে চলেছে তার শরীরের ভিতর। গা গুলিয়ে ওঠে তার। ব্যাপারটা কনফার্ম হবার পর দিদির কাছে খোঁটা শুনতে হলো অর্চনাকে। বেশি বাড়াবাড়ি তোর বা মানুষের কারোরই কোনো দোষ নেই, শুধু একে অন্যকে দোষ দেওয়া। অর্চনার অনুভূতি এখন নেতিয়ে যাওয়া বাজির মতো ফাটছে, কিন্তু কাঙ্ক্ষিত শব্দ বেরোচ্ছে না। একদিন দুপুরে শুয়ে শুয়ে সেই লোকটার মুখ মনে করার চেষ্টা করলো অর্চনা। যতবারই আবছা ফুটে উঠল লোকটার মুখ, ততবারই ঘেন্নায় কুঁকড়ে যেতে লাগলো সে। তার ভিতরে যে প্রাণ বড় হচ্ছে তাকে নষ্ট করে দেবার চিন্তায় ঘুরপাক খেতে লাগলো অর্চনার মাথায়। কিছুই করতে পারছে না অর্চনা। সে জানে এই জঘন্য অসামাজিক দুর্ঘটনার কোনো সমর্থন সে পাবে না কারোর কাছ থেকেই। তবুও অর্চনার মনে হতো মাতৃত্বের কোনো নেগেটিভ এক্সপ্লেনেশন হয় না। প্রত্যেক মেয়েই মা হবার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন মানুষ কোনোদিন পূরণ করতে পারেনি, পারবেও না। সে স্বাদ মিটেছে ওই জানোয়ারটার স্পর্শে, যদিও ঘৃণ্য পথে। তবু নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে অর্চনা।
অক্ষমতার অনেক অপবাদ সংসারে সহ্য করেছে অর্চনা। একান্ত আপন জনকেও বোঝাতে পারেনি নিজের সামর্থ্য। উল্টে মানুষ থেকে গেছে সুস্থ নিপাট পুরুষ মানুষ, তার চুটি চাপা পড়ে গেছে বেমালুম, যেন লক্ষিন্দরের মতো মৃত যৌবন স্বামীকে চিরকাল বয়ে নিয়ে যাবার দায় বর্তেছিল অর্চনার। বাঁচার ইচ্ছেটা যখন প্রায় তলানিতে এসে ঠেকেছে অর্চনার, তখনই এক প্রতিশোধ স্পৃহা জেগে উঠল ভিতরে। সকলকে বুঝিয়ে দিতে হবে সে অনুর্বরা নয়, ফুল ফোটানোর ক্ষমতা তারও আছে। সমস্ত অপবাদের মুখে থাপ্পড় মারতে ইচ্ছে করল অর্চনার, তার এই শরীরী পরিবর্তনের মধ্য দিয়ে। প্রায় 3 মাস পর মানুষ এলো অর্চনা দিদির বাড়িতে। দিদি কয়েকবার ফোন করেছিল, আসতে বলেছিল তাকে, হয়তো বরফ গলেছে তাতে। এতদিন পর অর্চনা এইসব ফোনের ব্যাপার জানতো না, কিছুদিন আগেই জেনেছে। মানুষকে ঠিক কী বলা হয়েছে ফোনে অর্চনা জানে না, জানার উৎসাহ পায়নি। এটুকু জানে তার প্রেগনেন্সির খবর জানানো হয়নি মানুষকে। অর্চনা বারবার বলে রেখেছিল না জানাতে, জানালে দিদির বাড়ি ছেড়ে চলে যাবে সে। নবমীর দিন সকালে এলো মানুষ। চাপা ডাকটা মাঝে মাঝেই ঠিকরে বের হচ্ছিল তার কথাবার্তায়। দেবুদা খুব সুন্দর সামলে দিল সব কিছু। অর্চনার সঙ্গে অনেক দিন পর কথা হলো মানুষের। সম্পূর্ণ বাক্যের থেকে ক্রিয়াপদবিহীন টুকরো টুকরো কিছু শব্দ। এক ঘরেই দুজনের শোবার ব্যবস্থা করেছে দিদি। অর্চনা রাজি হলো না কিছুতেই, শেষে মানতে হলো দেবুদা আর দিদির জোড়াজুড়িতে। বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল মানুষ। অনেক রাত হয়ে গেছে। শাড়ি পাঠ করছিল অর্চনা। করতে করতেই বলল, তোমাকে একটা খবর দেবার আছে। তাকালো মানুষ। শাড়িটা আলনায় রেখে বলল অর্চনা, আমি মা হতে চলেছি। ধর্মর করে বিছানায় উঠে বসলো মানুষ। কি কি বললে? মানুষের দিকে তাকালো অর্চনা, কিছু বলল না। অর্চনার দিকে এগিয়ে এলো মানুষ। সত্যি বলছো? তার মুখে মেঘ আর রোদ্দুর যেন একসাথে খেলা করতে লাগলো। মুখ ঘুরিয়ে নিল অর্চনা। মানুষ কি নিজের শারীরিক প্রতিবন্ধকতা সম্পর্কে ওয়াকিবহাল নয়? ভাবলে অবাক লাগে অর্চনার। পরক্ষণেই তার মনে হলো, পুজোয় না লাগা ফুল কি নিজেকে কখনো অপাংতেও ভাবে? বউকে জড়িয়ে ধরল মানুষ। অর্চনা বাধা দিল না, বলল, আমি তাহলে বাজা নই। মনে হলো লজ্জা পেল মানুষ। হাত দিয়ে অর্চনার মুখ চাপা দিতে চাইল। মুখ সরিয়ে নিয়ে বলে চলল অর্চনা, আমার ব্যাপারটা কেউ বোঝনি তোমরা। কিছু বলতে গেলেই মার খেয়েছি তোমার হাতে। মানুষ বলল, থাক না এখন ওসব কথা, বলতে দাও, পরে যদি আর সময় না পাই। একটু দম নিল অর্চনা। আমি যদি তখন বলে বেড়াতাম তুমি বাবা হতে অক্ষম, কেমন লাগতো তোমার? বিষম খেলো মানুষ। আমার দোষ? ঠান্ডা গলায় বলল অর্চনা। ডাক্তারের কাছে যেতে চাইতে না, যাও বা গেলে একবার টেস্টের রিপোর্ট আনলে না, কেন করতে এসব? অর্চনাকে থামিয়ে দিল মানুষ। আমার ভয় করত। একটু থেমে বলল, লজ্জাও। মৃদু হাসলো অর্চনা। তার থেকে বউয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া সহজ। মানুষ সিগারেট ধরালো আরেকটা। অর্চনার আরও অনেক কিছু বলার ছিল। গা গুলিয়ে উঠল, কথা বলতে ইচ্ছে করলো না। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল মানুষ, এখন দেখলে তো আমার কোনো শারীরিক দোষ নেই। মিথ্যে সন্দেহ করতে আমাকে। কানে যেন আগুনের হলকা লাগলো অর্চনার। এক ঝটকায় তাকালো মানুষের দিকে। তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে মানুষ। অর্চনার মনে হলো মানুষ জেগে ঘুমোয়। ঘরের আলমারির দিকে তাকালো অর্চনা। আলমারির ভিতরেই আছে সেই মেডিকেল রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা আছে মানুষের স্পার্ম কাউন্ট কম। রিপোর্টটা কোনোদিন আনতে যায়নি মানুষ। অর্চনা কিছুদিন আগে নিয়ে এসেছে ডায়াগনস্টিক সেন্টার থেকে। শাশুড়ি একদিন হরিসভা গিয়েছিল, মানুষ অফিসে ছিল। গুটি গুটি গিয়ে রিপোর্টটা নিয়ে এসেছিল অর্চনা। ভেবেছিল মানুষের মুখে ছুঁড়ে মারবে রিপোর্টটা। দেখো দেখো কে দায়ী, আমি না তুমি? আমি বাজা, তাই না? নিজে অক্ষম, বউয়ের ঘাড়ে দোষ চাপানো বলবে ভেবেছিল মানুষকে।
কিন্তু এই মুহূর্তে কিছু বলতে ভালো লাগলো না অর্চনার। ভীষণ বিতৃষ্ণায় জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো অর্চনা। ঘুম আসছিল না অর্চনার। ভিতরে ভিতরে বড় হচ্ছে একজন, সে কার ভাবলেই ঘেন্নায় কুঁকড়ে যায় শরীর। অনেকবার ভেবেছে নষ্ট করে দেবে সেই রাতের চিহ্ন। পরক্ষণেই মনে হয়েছে বাজা নামের অপমান যে ঘুচিয়েছে, যে আসতে চলেছে মাতৃত্বের পদবে, তাকে মেরে ফেলবে। মানুষ আর তার মা কে দেখিয়ে দেবে। একটা ব্যাপারও কাজ করছে ভিতরে। নিজেদের দুর্বলতা ঢাকতে তাকে বাজা বলে প্রচার করার মতো নোংরামি যারা করেছে, তাদের শিক্ষা দেবার জন্যই যেন বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা দরকার। কি করবে এই ভাবতে ভাবতে দিশাহারা হয়ে গেছে অর্চনা। সবাই জানবে মানুষ আর তার সন্তান, কিন্তু অর্চনাও তো সত্যিটা জানে, সেই ভীষণ নোংরা সত্যি। এক লম্পটের যৌন কামনা চরিতার্থের ফল সারা জীবন কেমন করে বয়ে বেড়াবে সে। এ তো তার মাতৃত্বের অপমান। কি বলবে সে তার সন্তানকে? কি পরিচয় দেবে তার বাবার? এক মিথ্যে দিয়ে আজীবন ঢেকে রাখতে হবে সন্তানের জীবন? অসম্ভব, অসম্ভব সেটা। পাগল পাগল লাগতে লাগলো অর্চনার। দিদিদের বাড়ির পাশে যে পুজোটা হয় তার নিয়ম হলো পাড়ার প্রায় সকলেই দশমীর দিন প্যান্ডেলে একসাথে হয়। ঠাকুর ভাসান হয়ে যাবার পর সেখানেই হয় বিজয়ার প্রণাম, কোলাকুলি। অর্চনারা প্যান্ডেলে চলে গেছে। বিসর্জন দিয়ে এখনো ফেরেনি ক্লাবের ছেলেরা। সব কিছু ঠিকঠাক আছে, শুধু ঠাকুর নেই। এই ব্যাপারটা বড় ফাঁকা করে দেয় মন। দারুণ একটা ঝাড়বাতি টানিয়েছিল এবার প্যান্ডেলে, সেদিকেই তাকিয়েছিল মানুষ। দেবুদা আঙুল দিয়ে দেখিয়ে দেখেই ডিটেলিং করছিল। ভালো লাগছিল না অর্চনার। একটু পরে দিদির কাছ থেকে চাবি নিয়ে বাড়ি চলে এলো সে। কাল থেকে বড় স্রোতহীন হয়ে গেছে মনটা। সব কাজ যেন শেষ হয়ে গেছে তার। জমে থাকা ক্ষোভটা উগড়ে দিতে পেরেছে মানুষের উপর। বড় ক্লান্ত লাগছে অর্চনার, কিন্তু দেরি করলে পাছে সবাই ফিরে আসে, সেই ভয় উঠে বসলো সে। ভাসান দিয়ে ফিরে এলো সব, আওয়াজ পাওয়া যাচ্ছে। চেয়ারটা ধীরে ধীরে কাঠের উপর তুলল অর্চনা। প্যান্ডেলে বিজয়া শুরু হয়েছে। প্রণাম আর কোলাকুলিতেই ব্যস্ত সবাই। শাড়িটা ছুঁড়ে দিয়ে পাখার রডের সাথে আটকালো অর্চনা। ফাঁস তৈরি করার আগে নিজের পেটের দিকে একবার তাকালো, হাত বোলালো যেন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে মা। ক্লাবের দু একটা ছেলে আনাড়ি হাতে ঢাক বাজাচ্ছে। চোখ খোলা থাকলে অনেকের মুখ ভেসে উঠছে। দেরি হয়ে যাচ্ছে অর্চনার। চোখ বুজে ফাঁসটা আটকে নিল গলায়। মানুষ দেবুদাকে বলল, ঝাড়টা সত্যিই ক্লাসিক। অর্চনার শরীরটা নিথর ঝুলে রইল পাখা থেকে, শূন্য মণ্ডপে নির্জন ঝাড়বাতির মতো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।